সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। DMRC অনলাইন ক্লাস, আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিন হোসেন, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ। আজ আমরা কথা বলবো HSC সিলেবাসের রাইট ইউজ অফ ভার্ব নিয়ে আলোচনা করব আমরা। এই টপিকটি তোমাদের সবারই বেশ পরিচিত এবং তোমরা সবাই জানো এই বিষয় সম্পর্কে। আমরা একেবারে অনেক শুরু থেকে একেবারে আমাদের শিক্ষা জীবনের একদম শুরু, একদম মাধ্যমিক লেভেল যখন আমরা শুরু করি, নিম্ন মাধ্যমিক থেকে শুরু করে এই পর্যন্ত আমরা কিন্তু এই টপিকটি সম্পর্কে পড়াশোনা করেছি এবং আমরা এগুলো চর্চা করেছি, শিখেছি। তো তোমাদের জানা সেই নিয়মগুলো, জানা সেই বিষয়বস্তুগুলোর উপরেই আমি একটু আমার মতো করে তোমাদের সুবিধার্থে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। এ কারণে আজকে আমরা আমাদের ক্লাসটির নাম দিয়েছি বেসিক আইডিয়া অফ রাইট ফর্ম অফ ভার্ব। একেবারে মৌলিক আলোচনাগুলো আমরা এখানে করব। অবশ্যই ব্যতিক্রম বিষয়গুলো থাকবে, পরবর্তী ক্লাসে আমি এগুলো আলাপ করব। তোমরা অবশ্যই কিন্তু লেকচারটা টুকে নিবে। প্রথমে আসছি রাইট ফর্ম অফ ভার্ব। একটু যদি ভেঙেই বলি তোমাদেরকে, রাইট ফর্ম অফ ভার্ব মানে কি? রাইট ফর্ম অফ ভার্ব মানে হচ্ছে গিয়ে ভার্বের বিভিন্ন রকম রূপ হতে পারে, সেখান থেকে তোমাকে সঠিক রূপটাকে বের করে নিতে হবে। সঠিক রূপ, এখন যখনই তোমার কাছে বলা হয়েছে যে সঠিক রূপ, তার মানে এর নানা রকম রূপ তোমার সামনে আসতে পারে। সেখান থেকে তোমাকে সেখানকার অবস্থা বুঝে, নিয়ম দেখে, সেখান থেকে তোমাকে একেবারে ভার্বের সঠিক রূপটাকে বসিয়ে দিলেই তুমি কিন্তু তোমার কাঙ্ক্ষিত নম্বর পেয়ে যাবে। তো সেই জন্য আমরা একটু মৌলিক আলোচনা করব, তারপরে আমরা চলে যাব তোমাদের প্রশ্নপত্রের ধরন, কিভাবে কি করব না করবো সেগুলো। তো ক্লাসটাকে আমরা তিনটাকে ভাগ করে নিই। প্রথম আমরা জেনে নিব একেবারে মৌলিক আলোচনাগুলো। দ্বিতীয় অংশে চলে যাব যে এই মৌলিক যে জ্ঞান তুমি যে অর্জন করলে বা ভার্বের মৌলিক রূপগুলো তুমি যে শিখে ফেললে, এগুলো কোথায় কোথায় কি কি ভাবে বা কি কি শর্তে পরিবর্তিত হতে পারে। এবং তারপরে আমরা যাব একেবারে প্রয়োগ করতে, যে এই অর্জিত আমাদের মৌলিক জ্ঞান এবং অবস্থা ভেদে এগুলোর যে পরিবর্তন, শর্ত সাপেক্ষে সেগুলো পরিবর্তন করে কিভাবে প্রশ্নপত্রে গিয়ে আমরা খুব সহজে নম্বর পেতে পারি। তো প্রথমে চলে যাচ্ছে আমি আমাদের আলোচনার প্রথম টপিকটা দেখো তোমরা, ফর্মস অফ ভার্ব, ভার্বের রূপসমূহ। ভার্বের রূপসমূহ নিয়ে যদি কথাবার্তা বলতে হয়, তাহলে প্রথমে বলতে হবে ভার্বের রূপ কিন্তু অনেকগুলো হতে পারে। আমি এখানে কিন্তু একেবারে মানে যেই বিষয়গুলো একেবারে না জানলেই না, যে রূপগুলো সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমে আছে বেস ফর্ম, তোমরা সবাই দেখতে পাচ্ছ ভার্বের বেস ফর্ম V1 যেটাকে আমরা বলি। ভার্বের দেখো তোমরা এবার ভার্বের পাস্ট ফর্ম যেটাকে আমরা V2 বলি, পাস্ট পার্টিসিপল ফর্ম যেটাকে আমরা V3 বলি, এবং জেরান্ড যেটাকে আমরা V1 প্লাস আইএনজি বলে আমরা চিনে থাকি, ইনফিনিটিভ 2 প্লাস V1 যেটা তোমরা সবাই জেনে থাকো, এবং সবশেষ 6 এস বা ইএস অথবা আইএস ফর্ম। ওই যে তোমরা তো সবাই জানো যে যেই কারণে যেই শর্তে ভার্বের সাথে এস বা ইএস বা আইএস যোগ করা যাবে। আমরা যদি একটু উদাহরণগুলোর দিকে তাকাই, তুমি দেখো এই আমি দুইটি ভার্বকে এখানে রেখেছি। দুটি ভার্ব কি কি কারণে পরিবর্তন হতে পারে দেখি আমরা। যখন কিপ শব্দটিকে, যখন এই কিপ এই ভার্বকে আমরা বেস ফর্ম ব্যবহার করব, V1 হয়ে যাবে কিপ। যখন এই কিপের পাস্ট ফর্ম হবে কোনো শর্তে, সেটা হয়ে যাবে V2, উত্তর হবে কেপ্ট। যখন এই কিপ শব্দটি পাস্ট পার্টিসিপল হবে কোনো শর্তে, কোনো একটি শর্তে, তখন এটা হয়ে যাবে V3, কেপ্ট। আবার যখন এই কিপ এই ভার্বের বেস ফর্মটি জেরান্ড হবে কোনো এক শর্তে, তখন হবে V1 প্লাস আইএনজি। এবং আবার এই কিপ শব্দটি যখন তার বেস ফর্ম থেকে কোনো শর্ত সাপেক্ষে ইনফিনিটিভ বা উদ্দেশ্য বোঝাতে প্রকাশ করবে, তখন সেটা হয়ে যাবে 2 প্লাস V1। এবং সর্বশেষ এই কিপ শব্দটির সাথে যদি প্রেজেন্ট টেন্স হয়, সেই শর্ত অনুযায়ী তাকে ভার্বের সাথে এস, ইএস অথবা আইএস যোগ করতে হবে। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো এবং তোমরা অবশ্যই খাতায় টুকে নাও। দেখো পরিবর্তনগুলো আমরা একটা ভার্বে আমরা একসাথে করি, তোমরা আমার সাথে কিন্তু করতে পারো। ওয়ার্ক, বেস ফর্ম ওয়ার্ক, ওয়ার্কের পাস্ট ফর্ম যদি কোনো শর্তে হয়, উত্তর হবে ওয়ার্ড। ওয়ার্কের যদি শর্ত সাপেক্ষে পাস্ট পার্টিসিপল কোনো জায়গায় বসাইতে হয়, সেটা হবে ওয়ার্ড। ওয়ার্কের যদি জেরান্ড ফর্ম বসাইতে হয়, সেখানে হবে ওয়ার্কিং। ওয়ার্কের যদি কোনো ইনফিনিটিভ বসাইতে হয়, তখন হবে 2 প্লাস V1 অর্থাৎ 2 ওয়ার্ক। এবং যখন ওয়ার্কের এস, ইএস অথবা আইএস ফর্ম যোগ করতে হয়, তখন আমরা ভার্বে এস বাই যোগ করতে পারবো। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে নিয়ে যাবো ডিফারেন্ট টাইপস অফ ভার্ব। দেখো ভার্বের যখনই ধরন বলেছি
বা ভার্বের প্রকারভেদ বলতে গেলে যেমন আছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, সেখান থেকে নানা রকম লেয়ার আফটার লেয়ার অনেকগুলো ভার্ব রয়েছে। অবশ্যই আমরা সেই আলোচনার ডেপথ যাবো, তার আগে মৌলিক কিছু ভার্ব যেগুলো আমাদের একেবারে জানা উচিত। আমাদের এইচএসসি লেভেলে আমরা যখন চলে আসছি মিনিমাম এই নলেজটুকু জেনে নেওয়া উচিত। আমি কিন্তু আগেই বলেছি আমরা কিন্তু প্রথম ধাপে আছি। প্রথম ধাপে আমরা এই ভার্বগুলো সম্পর্কে একেবারে মৌলিক ধারণা জেনে তারপরে এগুলো জেনে নিব, তারপরে আমরা এগুলোর শর্ত সাপেক্ষে পরিবর্তন শিখবো। সে ওই অংশে গেলে আমরা আবার বাকি ভার্বগুলো নিয়ে কথাবার্তা বলতে পারবো। আসলে একটু ভার্বগুলো সম্পর্কে পরিচিত হওয়া যায়। আমরা সবাই জানি টু বি ভার্ব, এটা তোমরা সবাই জানো, ভার্বগুলো সম্পর্কে সবার ধারণা আছে। কিন্তু টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, shall be, will be, have been, has been, had been, shall অথবা will have been, এটা তোমরা জানো যে টেন্স অনুযায়ী সে তার মতন চেঞ্জ করতে পারে। আচ্ছা, টু হ্যাভ ভার্ব have, has, had, shall, oblique will, have। আর যখনই বলতেছে ভার্ব টু ডু ভার্ব, করার ভার্ব যেটাকে আমরা বলি ডু, ডাজ, ডিড। মোডাল ভার্ব আছে কিছু, shall, should, will, would, can, could, may, might, must, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। পাশাপাশি কিন্তু রয়েছে সেমি মোডাল ভার্ব। কেমন? need, dare, used to, ought to, am to, is to, are to, was to, were to, have to, has to, had to, সেমি মডাল ভার্ব। তো এগুলো হচ্ছে কি একেবারে মৌলিক, এবং আমি তোমাদেরকে আবার বলছি তোমাদের সবার উচিত হবে এগুলোকে একেবারে আত্মস্থ করে নেও। এগুলোকে তুমি আত্মস্থ করতে পারো, তুমি প্রয়োগ করতে গেলে তোমার জন্য অনেক অনেক সহজ হয়ে যাবে। এবং একটা কথা তোমাদের বলে যাই, রাইট ফর্ম অফ ভার্বে তোমাকে পরিপূর্ণ ধারণা পেতে গেলে এবং সেই ধারণা অনুযায়ী তার প্রয়োগ করতে গেলে তোমাকে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। এক, টেন্স, এবং টেন্সের অনুযায়ী কিন্তু ভার্ব তার রূপ বদলাবে। সুতরাং পরিবর্তিত রূপগুলো যে শর্তের কথা আমি বারবার বললাম, সেই শর্তের একটি শর্ত কিন্তু টেন্স। মনে রাখতে হবে, এটা কিন্তু একেবারে মৌলিক একটি আলোচনা। তো আমরা আলোচনার বাক্যে উঠে যাচ্ছি। আমি তোমাদের সুবিধার্থে আমাদের বিভিন্ন রকম যে বইগুলো রয়েছে, একেবারে বাজারে প্রচলিত যে বইগুলো রয়েছে, হিন্দুরে যে বইগুলো থেকে আমরা স্টাডি করি বা আমরা পড়ে আসছি, সেই বই থেকে আমি নিয়মগুলো নিয়েছি। কোনো নতুন নিয়ম নয়, তোমাদের সবার পরিচিত নিয়ম এগুলো আছে। আমি শুধু আলোচনার সুবিধার্থে সেগুলোকে একটু একত্রে করার চেষ্টা করেছি, যাতে খুব সহজে তুমি মনে রাখতে পারো। আসো একটু প্রয়োগটা দেখে নিই। রুলস নাম্বার 1, রুলস 1 to 3 তে আমরা যাদেরকে নিয়ে কথা বলবো, মোডাল ভার্ব সংক্রান্ত 3টি নিয়ম আছে তোমার কাছে। মোডাল ভার্ব সংক্রান্ত 3টি নিয়মের মধ্যে একটি হচ্ছে গিয়ে, যদি মোডাল ভার্ব বসে, মোডাল ভার্বের পরে V1 হতে পারে, মোডাল ভার্বের পরে বি বসলে তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে, মোডাল ভার্বের পরে হ্যাভ থাকলে সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে। এখন চট করে কিন্তু আমরা এক ঝলকে দেখে নিই যে মোডাল ভার্ব কোনগুলো। তুমি দেখো তোমার এখানে কিন্তু অনেকগুলো মোডাল ভার্ব দেওয়া আছে, সেখান থেকে তোমাকে বুঝে নিতে হবে যে আমি কোন মোডাল ভার্বটাকে নিয়ে বা কোন শর্ত সাপেক্ষে এগুলো পরিবর্তন করব। দেখো এক্সাম্পল দিয়েছেন তোমাদের এখানে। 1 নম্বরে তুমি পাবে ইউ মাইট হ্যাভ, এখানে আছে হিয়ার দ্য নেম অফ সাকিব আল হাসান। তুমি হয়তোবা সাকিব আল হাসানের নাম শুনেই থাকবে, আমি ধরে নিতে পারি। এখন এই বাক্যটার মধ্যে তোমার ব্র্যাকেটে একটা ভার্ব দেওয়া আছে হিয়ার, হিয়ার মানে শুনতে পাওয়া। তো আমি যখন এই ভার্বটা নিয়ে কাজ করব, তখন আমাকে জানতে হবে এই গ্যাপের আগে কে আছে। সাবজেক্ট হিসেবে আমি কাকে পাচ্ছি? ইউ। সাবজেক্ট হিসেবে ইউ পাচ্ছি। প্রথমে তুমি এই কাজটা করবে। 2, দ্বিতীয় কাজ কি? মাইট হ্যাভ। এখন তোমাকে জানতে হবে এই যে ভার্বটা, এটা কোন ধরনের ভার্ব। আসো একটু বের করে নিয়ে আসি এটা কোন ধরনের ভার্ব। shall, should, will, would, ought, may, might। এই যে দেখো মাইট, মাইট হচ্ছে এটা মোডাল ভার্ব। তার মানে আমি এখানে মোডাল ভার্বের মধ্যে মাইটকে নিয়ে আসছি। আর শর্ত অনুযায়ী দেওয়া আছে কি, মোডাল ভার্বের পরে যদি হ্যাভ থাকে সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাই আমরা এখানে মাইট হ্যাভ, হ্যাভ এর পরে হিয়ার এর পাস্ট পার্টিসিপল ফর্ম হার্ড শুনতে পাই। আমরা কিন্তু এটা বসাতে পারি, তাই এখানে আনসারটা হবে হিয়ার। দ্বিতীয় প্রশ্ন দেখো, দিস প্রবলেম ক্যান ইজিলি বি সলভ উইদিন সেকেন্ডস। এই সমস্যাটা একেবারে কয়েক মুহূর্তের মধ্যে, কয়েকটি সেকেন্ডের মধ্যে সমাধান করা সম্ভব। এখন এইটার উত্তরটা কি হতে পারে? আসো আমরা শর্তে চলে যাই। আমাদের শর্ত অনুযায়ী এখানে দেওয়া ছিল যে মোডাল ভার্বে দেখো 3টা সূত্র আছে। এই 3 সূত্রের মধ্যে যে কোনো একটাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। সেটা হচ্ছে এখানে তুমি দেখো আছে মোডাল দি প্রবলেম, সমস্যাটি ক্যান ইজিলি বি সলভ। এই যে দেখো বি শব্দটা দেওয়া আছে, অতএব আমরা এখানে দেখবো আমাদের এখানে মোডাল ভার্ব সে ক্যান। ক্যান কোন ভার্ব? আসো একটু ক্যান দেখে আসি। এই যে দেখো ক্যান মোডাল ভার্ব, এরপরে কি আছে? বি। এই দেখো মোডাল ভার্ব প্লাস বি বসলে তারপরে V3 ফর্ম হয়। তার মানে বি এর পরে এখানে সলভ আছে, সলভের V3 ফর্ম আমরা সবাই জানি সলভ। তাহলে উত্তরটা হচ্ছে দ্য প্রবলেম ক্যান বি সলভড উইদিন সেকেন্ডস। এইটা উত্তরটা। এরপরে লাস্ট এক্সাম্পল এই সূত্রের জন্য উই মাস্ট ড্যাশ আওয়ার লিডার্স।
আমাদের অবশ্যই আমাদের লিডারকে ফলো করা উচিত, অনুসরণ করা উচিত, মেনে চলা উচিত। আমরা কি করব, দেখো মাস্ট কোন শব্দ, মাস্ট একটা মোডাল ভার্ব। এই দেখো মাস্ট একটা মোডাল ভার্ব। মাস্ট এখানে মোডাল ভার্বের পরে কি, মোডাল ভার্বের পরে কিন্তু এখানে কোনো বি ভার্ব নাই, কোনো হ্যাভ নাই, তাহলে এখানে অ্যান্সার হবে কি ভি ওয়ান। দেখো ভি ওয়ান দেওয়া আছে, তার মানে এখানে ফলোইং শব্দটা অর্থাৎ আইএনজি যোগ করা থাকলেও তোমাকে পরিবর্তন করে উই মাস্ট ফলো লিখতে হবে, উই মাস্ট ফলো আওয়ার লিডার্স। তার মানে আমাদের এখানে উত্তরটা হচ্ছে গিয়ে ফলো। রুলস নম্বর 4 এবং 5 এ যাওয়ার সময় তোমাদেরকে একটু মনে রাখতে হবে যে কোথায় কোথায় গেলে রুলস 4 এবং 5 তোমাকে হেল্প করতে পারে। প্রথমেই দেখো রুলস 4 এবং 5 এ কি দেওয়া আছে, টু ডু ভার্বের পরে ভি1 ফর্ম বসে এবং টু হ্যাভ ভার্বের পরে ভি3 ফর্ম বসে। দেখো এই ব্যাপারটা একটু তোমাদের খুব সহজে, একদম সহজ একটা, একদম সহজ। এটা মানে তুমি একটা সেকেন্ড যদি জাস্ট একটু চিন্তা করো তুমি তাহলেই পেরে যাবে। টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, তাহলে টু ডু ভার্ব কে কে ছিল তোমার সাথে, দেখো তো টু ডু ভার্ব ছিল তোমার সাথে ডু, ডাজ, ডিড, অর্থাৎ ডু, ডাজ এবং ডিড এগুলোর পরে সব সময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে বা ভি1 ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম বা ভি1 ফর্ম বসে। একটু ভালো করে বুঝে নাও। তাহলে এরপর দেখি আমরা টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেয়াল, অবলিক, উইল হ্যাভ এগুলোর পরে কে বসবে, দেখো টু হ্যাভ ভার্বের পরে ভি3 ফর্ম, অর্থাৎ টু ডু এর পরে ভি1, টু হ্যাভ এর পরে ভি3 ফর্ম। চলে যাচ্ছি উদাহরণে। এক্সাম্পলে আছে she did not phone me last night, সে গত রাতে আমাকে ফোন কল করেনি। এখন এটাতে আমরা উত্তরটা কিভাবে করতে পারি, প্রথমে দেখে নিই ডিড নট। ডিড কোন ভার্ব, দেখো ডিড হচ্ছে কি টু ডু ভার্ব, এই যে টু ডু ভার্বের মধ্যে রয়েছে ডিড নট ফোনড, অতএব এখানে ডিড নট এর পরে ভি1 ফর্ম বসে, এই যে আমরা দিয়েছি যে টু ডু ভার্বের পরে ভি1, ডিড নট হতে পারে কোনো সমস্যা নাই। এক্ষেত্রে আমরা কি লিখবো ভি1, ডাজ নট হতে পারে, ডু নট হতে পারে, ডিড নট হতে পারে, কিন্তু আনসার হবে ভি1। অতএব ফোনের সাথে যে ইডি যুক্ত ছিল এটাকে আমরা সরিয়ে দেবো, তাহলে আমরা ডিটাকে যদি আমরা রেজ করে দেই তাহলেই কিন্তু উত্তর হয়ে গেল। পরবর্তী উদাহরণ যাচ্ছি, হ্যাভ ইউ এভার ইজ টু লন্ডন, তুমি কখনো লন্ডন গিয়েছো? আমি কখনো যাইনি, তোমরা গেলে অনেক কথা যেয়ে থাকতে পারো। এখন আমরা দেখি এই শব্দটা, এই যেখানে হ্যাভ রয়েছে, হ্যাভ কোন ভার্ব, টু হ্যাভ ভার্ব, এই যে হ্যাভ এর পরে কি বলেছে, টু হ্যাভ ভার্বের পরে ভি3 ফর্ম বসে, ব্যাস হয়ে গেল। হ্যাভ ইউ এভার, ইজ হচ্ছে তোমার এখানে ব্র্যাকেটের ভার্ব, ব্র্যাকেটের ভার্ব নিয়ে কাজ করতে হবে। ইজ হচ্ছে কি ভার্ব টু বি, একটু মনে করে দেখো এম ইজ ওয়ার, ওইখানে কিন্তু বিন ভার্বটাও ছিল, এম ইজ আর ওয়াজ এর ওইখানে, তাই এখানে অ্যানসারটা কি হবে, হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, তুমি কোথাও গিয়েছি কিনা, যার কারণ ইজ হচ্ছে ভি1, ভি2 হচ্ছে ওয়াজ অথবা ওয়ার, আর ভি3 ফর্ম হচ্ছে গিয়ে বিন। রুলস নাম্বার 6 খুবই মজার একটা রুলস, আমরা সবাই জানি। আমি দেখো আবার বুদ্ধি করে একটা এক্সেপশনও দিয়ে দিয়েছি, কারণ রুলস থাকলে সেখানে কিছু ব্যতিক্রম ব্যাপার থাকবে, এবং আমরা সময় সময় অন্যান্য রুলসগুলো কিন্তু ব্যতিক্রম বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে ডিটেলস আলাপ করব। 2 প্লাস ভি1, অর্থাৎ যে টু একটা প্রিপজিশন, এরপরে সবসময় ভি1 ফর্ম হবে ভার্বের। এটা হচ্ছে মৌলিক বিষয়, এটা নিয়ে আমাদের কোনো কথাবার্তা নাই, এখানেই শেষ। কিন্তু ব্যতিক্রম আছে, শুধু টু দেখলে চলবে না, কখনো কখনো টু এর আগে কিছু শব্দ দেওয়া থাকে যেগুলো থাকার কারণে এই টুটা তার মতো করে কাজ করতে পারে না। যেমন এরকম একটা ফ্রেজ তোমাদের আমি দেখাচ্ছি না, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, বি ইউজ টু, এরপরে ভি1 প্লাস আইএনজি হয়। তাহলে প্রথম কি বললাম, টু এর পরে ভি1, কিন্তু এই ফ্রেজগুলো থাকলে তারপরে ভি1 প্লাস আইএনজি হবে। খুব মন দিয়ে ক্লাসটা এনজয় করো। রুল 7, অন্যান্য সকল প্রিপজিশন, যত প্রিপজিশন আছে তোমার কাছে, তোমার জানা শোনা চেনা পরিচিত সমস্ত প্রিপজিশনের পরে তুমি কি করতে পারো, ভি1 প্লাস আইএনজি দিতে পারো। একটু পড়িয়ে দিচ্ছি দেখো। অন্যান্য সকল প্রিপজিশন অফ, ফর, বাই, উইথ, অ্যাবাউট, এটসেট্রা, এটসেট্রা কিন্তু কোনো প্রিপজিশন না, আমি এটা দিয়েছি, আর অন্যান্য যত প্রিপজিশন আছে সেগুলো বোঝানোর জন্য কিন্তু এগুলোর পরে ভি1 প্লাস আইএনজি দিতে হবে। আসো একটু প্র্যাকটিস করে নিই। এক্সাম্পল, টু জয়েন এ প্রোগ্রাম আই ওয়েন্ট টু গুলশান, আমি গুলশানে গিয়েছিলাম একটা প্রোগ্রামে জয়েন করতে। কিন্তু তুমি দেখো মজার বিষয়, টু এর পরে কি হবে দেখো তোমরা, টু এর পরে ভি1, অতএব এখানে টু এর আগে কেউ আছে, টু এর আগে কিন্তু অন্য কোনো কিছু নাই, তাই আমরা খুব সহজ দিতে পারি টু প্লাস ভি1, অর্থাৎ টু জয়েন এ প্রোগ্রাম। এরপর হচ্ছে ফর জয়েন এ প্রোগ্রাম আই ওয়েন্ট টু গুলশান। ঠিক আছে, এখন তুমি, আমার মনে হয় তোমরা সবাই বুঝে ফেলেছো এটার অ্যান্সারটা কি হবে, কারণ ফর হচ্ছে 7 নম্বর নিয়মে পড়েছে, অন্যান্য সকল প্রিপজিশন অফ, ফর, বাই, উইথ, অ্যাবাউট, এটসেট্রা, ভি1 প্লাস আইএনজি, অতএব ফর এর পরে কি হবে, ভার্ব প্লাস আইএনজি। ফর জয়েনিং এ প্রোগ্রাম আই ওয়েন্ট টু গুলশান, একটা প্রোগ্রামে জয়েন করার জন্য আমি গুলশান গিয়েছিলাম। লাস্ট এক্সাম্পল, উইথ এ ভিউ টু জয়েন এ প্রোগ্রাম আই ওয়েন্ট টু গুলশান,
অতএব এই ব্র্যাকেটের ভার্বটাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য কোথায় মনে রাখতে হবে, এই দেখো গ্যাপের আগে কে আছে টু, কিন্তু টু দেখলে তো চলবে না, টু এর পর তো ভিউ হওয়ার কথা, কিন্তু না, এখানে হবে উইথ এ ভিউ টু। এই দেখো ফ্রেজ দেওয়া আছে উইথ এ ভিউ টু, এরপরে ভার্ব প্লাস আই নিতে হয়। উইথ এ ভিউ টু জয়নিং আ প্রোগ্রাম আই ওয়েন্ট টু গুলশান। একটা প্রোগ্রামে যোগদান করতেই মূলত আমি গুলশান গিয়েছি। এরপর হচ্ছে গিয়ে আমাদের 8 এবং 9 নম্বর রুলস, এগুলো কাছাকাছি তাই আমি একসাথে করে দিয়েছি। রুলস নাম্বার 8 আর 9, টু বি ভার্ব। সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই টু বি ভার্ব কি? অ্যাম, ইজ আর ওয়াজ আর। আমি তোমাদের সুবিধার্থে কিন্তু আবার একটা মনে করে দিচ্ছি, এই দেখো টু বি ভার্বগুলো কি কি দেখো। টু বি ভার্ব দিয়ে দুইটা নিয়ম আসতে পারে। টু বি ভার্ব কি? অ্যাম, ইজ আর ওয়াজ আর। এই ভার্বগুলো থাকলে এরপরে যদি ভার্ব প্লাস আইএনজি তোমাকে দিতে হয়, তাহলে মনে রাখবা সেই বাক্যটা অ্যাক্টিভ ভয়েস আছে, অর্থাৎ ভার্বের কাজ সাবজেক্ট নিজে করবে। ভার্বের কাজটা সাবজেক্ট যদি নিজে করার ক্ষমতা রাখে, তাহলে সেখানে এই ভার্বগুলোর পরে আইএনজি দিয়ে দিবা, খুব সহজ। এরপরে টু বি ভার্ব প্লাস ভি3 প্যাসিভ ভয়েস হলে ভার্বের কাজটি সাবজেক্ট নিজে না করলে। আমি আরো সহজ করে বলে দিচ্ছি, ব্র্যাকেটে থাকা ভার্বকে প্রশ্ন করতে হবে যে এই ভার্বটির কাজ সাবজেক্ট নিজে করতে পারে কিনা। যদি ব্র্যাকেটে থাকা ভার্বটির কাজ সাবজেক্ট নিজে করতে পারে, তাহলে তুমি চাইলে তাকে অ্যাক্টিভ ভয়েসে রাখতে পারতেছি। আর আমরা যদি দেখি যে না, ব্র্যাকেটে থাকা ভার্বের কাজটি আমাদের এই বাক্যের কর্তা করতে পারবে না, তখন সেটা প্যাসিভ হয়ে যাবে, অর্থাৎ এই বি ভার্বগুলোর পরেই কি হয়ে যাবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। চলো উদাহরণ দেখলে আমরা ভালো বুঝতে পারবো। এক্সাম্পল, সুগার ইজ ড্যাশ, সুগার ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল। সুগার ব্রাজিল থেকে আনা হয়। একটু খেয়াল করে দেখি, তোমার এই ব্র্যাকেটের মধ্যে ভার্ব আছে ইম্পোর্ট, ইম্পোর্ট মানে আমদানি করা। এখন এর আগে রয়েছে ইজ, ইজ হচ্ছে গিয়ে একটা বি ভার্ব, এই দেখো। এখন এর আগে সাবজেক্ট কি? সুগার, সুগার হচ্ছে চিনি। এটা তো এইখানে আমাদের এখানে সাবজেক্ট তো আর আমদানি করতে পারবে না। সুগার ইজ ইম্পোর্টিং হয় না, সুগারকে আনতে হয়। কোথা থেকে? ব্রাজিল থেকে আনতে হয়। আর অন্যান্য দেশ থেকে আনা যায়। আমি সুবিধার্থে, আমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এখানে ব্রাজিল ব্যবহার করেছি। তাহলে কি হবে? সুগার ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল, মানে হচ্ছে গিয়ে আমাদের এই ভার্বের কাজটা কোনোভাবেই সুগার করতে পারছে না। তাই এখানে কর্তা নিজে কাজ না করার কারণে এটা প্যাসিভ মোডে চলে গেছে। এরপর গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল। হ্যাঁ, সরকার কিন্তু চাইলে আনতে পারে, সরকার অথরিটি এটা তারা চাইলে কিন্তু আনতে পারে। এই কারণে এখানে দেখো কি হয়েছে, গভর্নমেন্ট ইজ ইম্পোর্টিং সুগার ফ্রম ব্রাজিল। গভর্নমেন্ট ব্রাজিল থেকে চিনি আমদানি করছে। আচ্ছা, এরপরে একটা খুব নাইস একটা এক্সাম্পল দিয়ে শেষ করতে যাচ্ছি। দ্য রোজ ওয়াজ ড্যাশ ফ্রম ধামরাই। ধামরাই থেকে ফুলটা আনা হয়েছিল, ধামরাই থেকে ফুলটা আনা হয়েছিল। অর্থাৎ এই ব্র্যাকেটের ভাগটার কাজ রোজ, রোজ কিন্তু নিজে নিজে সংগ্রহ করতে পারবে না, রোজকে সংগ্রহ করে আনতে হবে। অর্থাৎ ভার্বের এই কাজটি আমাদের এই সাবজেক্ট রোজ করতে পারতেছে না, কারো দ্বারা করানো হচ্ছে। তাই এখানেও প্যাসিভ মোডে উত্তর লিখতে হবে। তাই এখানে উত্তরটা হবে দ্য রোজ ওয়াজ কালেক্টেড ফ্রম ধামরাই। ফুলটি, এই গোলাপ ফুলটি ধামরাই থেকে আনা হয়েছিল। আশা করি তোমরা বেশ ভালোভাবেই আমাদের এই মৌলিক আলোচনাগুলো বুঝতে পেরেছো। আমি আবারও তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি, আমরা কিন্তু একেবারে মৌলিক বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম আমাদের এই লেকচারটাতে। তো তোমরা এই লেকচারটাকে নোট করে রেখে দাও এবং যে কোনো সমস্যা থাকলে তোমরা খাতায় লিপিবদ্ধ করে রাখো। আমরা একেবারে সাক্ষাতে আসার পরপরই আমরা তোমাদের এই সমস্যাগুলোকে সমাধান করতে পারবো। এবং পরবর্তী লেকচারে গেলে আমরা দেখবো যেই শর্তগুলো নিয়ে আমি স্যার শুরু থেকে কথা বলছি, কোন কোন শর্তে গেলে আমাদের ভাগ্যের পরিবর্তন হয়। সেই পর্যন্ত সবাই আমাদের সাথে সংযুক্ত থাকবে। ধন্যবাদ।